বৃষ্টির দিন, ঝরঝর করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি থামেই না, মাঝে মধ্যে যদিও একটু থামে, কিন্তু কোথাও বের হওয়ার কোনো সুযোগ নেই। ওদিকে মাও ভীষণ অসুস্থ, এমনিতেই হার্টের রোগ, মাঝে মধ্যে জ্ঞানশূন্য হয়ে ঢুলে পড়ে মাটিতে। কিন্তু সেবার যেন একটু বেশিই রোগে চাগান দিয়েছে। একটু টেনশনেই ভীষণ চাপ হয়। এই রোগের কারণ দাদির সাথে আজ একটু ঠুনামনি হয়েছে, আর অমনি বেড়ে গেছে রোগ। অজ্ঞান অকাতর হয়ে পড়ে আছে বিছানায়। এ রোগ মাথায় পানি দিলে বা গরম পানি খাওয়ালেই সেরে যায়, কিন্তু আজ আর কোনো মতেই যাচ্ছে না। বাড়িতে তেমন কোনো ছাতাও নেই যে ডাক্তার আনতে যাব, কিন্তু তবুও তো যেতেই হবে। তাই নিরুপায় হয়ে একটা পলিথিন মাথায় দিয়ে বের হলাম। বেশ ঠান্ডাও লাগছে। ওদিকে অনেকটা পথ পাড়ি দিয়ে খাল পেরিয়ে কাদামাটি ভেঙে যেতে হবে ডাক্তারের কাছে। আর ডাক্তার আসবে কিনা তাও তো জানি না। রওনা হলাম লাল দিঘির পাড়ে, মন্দিরের পাশ দিয়ে। এই দিঘিকে লাল দিঘি কেন বলা হয় সেটা আর বলতে চাই না, তা নিয়ে আর এক লম্বা কাহিনী। সামনে বড় এক বাগান, সে বাগান পার হয়েই ডাক্তারের বাড়ি। তখনও ঝিরঝির বৃষ্টি। আছাড় খেতে খেতে বাগান পেরিয়ে ডাক্তারের বাড়িতে পৌঁছালাম। ডাক্তার সাহেব তখন খাওয়া দাওয়া শেষ করে কেবল ঘুমাতে যাবে। বৃষ্টিও বেশ অনেকক্ষণের জন্য থেমে গেল। আমি ডাক্তারকে সব ঘটনা খুলে বললাম। ডাক্তার আসতে চাইছিল না, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে ডাক্তার সাহেব আমার সাথে আসতে বাধ্য হলেন। ডাক্তার সাহেব বাসার থেকে একটা ছাতি বগল দাবা করলেন। আকাশের অবস্থাও ভালো না তাই, কিন্তু আমার শরীর পুরোটাই ভিজা। এবার আমরা দুজন কথা বলতে বলতে বাড়ির দিকে আসতে থাকলাম। সামনে বেঁধে গেল জঙ্গলটা। ডাক্তার বললেন, লাইট আনছো? আমি বললাম, না আনিনি। ডাক্তার আমার থেকে বয়সে অনেক বড়, তাই একটা ধমকানি দিয়ে বললেন, আরে মিয়া, এই ভিড়কোট অন্ধকারে লাইট ছাড়া চলো কেমনে? আমি আর কোনো কথা বললাম না। জঙ্গলের বেশ গভীরে চলে গেলাম। হঠাৎ সামনে দেখলাম দূরে কী যেন জ্বলছে। মনে মনে ভাবলাম, এত রাতে বৃষ্টির মধ্যে কে আসলো এখানে? আবার ভাবলাম, আশপাশে তো আম গাছে ভরপুর, বৃষ্টি হয়েছে তাই হয়তো কেউ আম কুড়াতে আসছে। আমি গুরুত্ব না দিয়ে সামনের দিকে চলতে লাগলাম। একটু এগোতেই খিলখিল করে কী যেন হেসে উঠল, আবার হাওয়ায় মিলিয়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম। ডাক্তার সাহেব এগোতেই থাকলেন, সেজন্য আওয়াজটা শুনতেই পাইনি। আমি ডাক্তারের পেছন পেছন আরেকটু এগিয়ে গেলাম। ভাবলাম, আমি কি ভুল শুনলাম? হতেও পারে। মনের ভিতর নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। একটু সামনে এগোলেই আবার খিলখিল করে হেসে উঠল। ডাক্তার সাহেবও এবারের আওয়াজটা শুনতে পেলেন। ডাক্তার সাহেব আমাকে ডেকে হাত ধরলেন ভয়ে এবং বললেন, রাজু, ওটা কিসের আওয়াজ ছিল রে? আমি বললাম, জানি না। আবার ভূত ঠুত নয় তো? ডাক্তার সাহেব একটু হটকারিতার সাথে আমাকে বললেন, আরে বেটা, ভূত ঠুত বলে কোনো কিছু হয় নাকি? আমি বললাম, ডাক্তার, হয়। আমি আমার দাদির কাছে গল্প শুনেছি। ডাক্তার সাহেব, আরে বেটা, ভূত হয় গল্পতে, বাস্তবে নয় বলে হাসতে থাকলেন আর বললেন, চল আমার সাথে, দেখি ভূত কোথায় আছে। আমার একটু ভয় কমে আসলো। তখন রাত প্রায় 11টা। সামনেই ছিল এক খাল। এই খালে কোনো চার নেই, তাই ওখান থেকে কাঁচা মাজায় গুজে পার হতে হয়। আমি তো এমনিই ভেজা কাপড়, তাই সরসর করে পানির ভিতর নেমে গেলাম। কিন্তু ডাক্তার সাহেব কি করবে? সে ছিল ধুতি পাঞ্জাবি পরা। ধুতিটাকে খুলে ফেললেন। নিচে ছিল প্যান্ট পরেই খালে নেমে পড়লেন। চারদিক শিমশাম ঝিঝি পোকার ডাক, আর কোনো ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং ছাড়া কোনো শব্দ নেই। আমরা দুজনেই খালের ভিতর থেকে কেবল উঠতেই যাচ্ছিলাম, এমন সময় চিকন কণ্ঠে একটা হাসির আওয়াজ ভেসে আসলো, হা হা হা।
এবার আমরা দুজনেই খুব ভালোভাবে শুনতে পেলাম। আমি অসাড় হয়ে গেলাম। সেখানেই ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলেন, রাজু ওটা কিসের আওয়াজ ছিল? আমি বললাম হয়তো ভূত হবে। ডাক্তার সাহেব ধমকানি দিয়ে বললেন, বলছি না যে ভূত হয় না, কিন্তু আমার মনে হচ্ছে এটা ভূতের আওয়াজ। ডাক্তার সাহেব মোটেই বিশ্বাস করতে চাইছেন না। অবশেষে আমরা খাল থেকে ডাঙায় উঠে আসলাম। উঠেই সামনে এগোতে শুরু করলাম, কিন্তু পিছন থেকে মনে হচ্ছে আমার ভেজা কাপড় কে যেন টেনে ধরেছে। বুকের ভিতর খিল লেগে গেল। আমি ডাক্তারকে টেনে ধরলাম এবং আস্তে আস্তে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি পেছনে কেউ নেই, শুধু বিশাল লম্বা একটি হাত এসে টেনে ধরেছে। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, শরীর থেকে ঘাম আসলো। ডাক্তার সাহেবকে যতটুকু জোরে ধরা তার থেকেও জোরে চেপে ধরলাম। ডাক্তার সাহেব আমার এত জোরে চেপে ধরতে দেখে তিনিও পিছনে তাকালেন। তাকিয়ে তিনিও দেখতে পেলেন আমার অবস্থাটা। ডাক্তার সাহেব ওরে বাবারে বলে চিৎকার করে দৌড় দিলেন গ্রামের দিকে, আমাকে একা ফেলে রেখে। আর আমি বেচারা ধরা খেলাম পেতনির হাতে। শরীর কাঁপছে, একাকী নির্জনে, শরীর থেকে ঘাম বেরোচ্ছে। আমি তার হাতের সোজা উপরের ডালের দিকে তাকিয়ে দেখতে পেলাম মাথার চুল এলোমেলো করে সামনের দিকে পা ঝুলিয়ে বসে আছে। গায়ের রং সবুজ, চোখ দুটো বড় বড় করে বসে আছে, আর তার দুই পা দোলাচ্ছে, শো শো করে আওয়াজ হচ্ছে। আমি বললাম, একটু সাহস নিয়ে, কে তুমি? সে আমাকে বিভৎস স্বরে বলল, এই আমাকে চিনতে পারলি না? আমি তোর বড় বোন রে, বড় বোন। অথচ আমার কোনো বড় বোনই ছিল না। আমি একটু বুদ্ধি করে বললাম, যদি বড় বোনই হও তাহলে আমাকে ছেড়ে দাও। সে মর্কট স্বরে বলল, তোকে ছাড়ার জন্য তো আমি ধরিনি, তোর রক্ত খাবো আমি। আমি ভীষণ ভয় পেলাম। আমার ইচ্ছা ছিল কথার ভিতরেই আমি দৌড় দিব খট করে কাপড়টাকে ছাড়িয়ে। আর সত্যিই কথোপকথনের ভিতরেই আমি দৌড় দিলাম, কিন্তু আমার কাপড়টাকে ছাড়াতে পারিনি। সেটা তার হাতেই থেকে গেল। ভাগ্যিস নিচে হাফ প্যান্ট পরা ছিল। পিছন দিকে ফিরে দেখতে দেখতে দৌড়াতে থাকলাম। ভাগ্য খারাপ কি ভালো জানি না, যে এক গাছের সাথে বাড়ি খেয়েই লুটিয়ে পড়লাম মাটিতে এবং জ্ঞানশূন্য হয়ে গেলাম। জানি না দৌড়াতে থাকলে তার হাত থেকে রক্ষা পেতাম কিনা। সারা রাত জঙ্গলে ওভাবেই পড়ে থাকলাম, আর জঙ্গলি মশাগুলো খুবই আপ্যায়ন করলো সারা রাত। তবুও ভালো, পেতনির হাত থেকে তো রক্ষা পেলাম। সকালে উঠে দেখি আমার লুঙ্গি পাশেই পড়ে আছে। আর রাতে ডাক্তার কোথায় গিয়েছিল খবর নিতে পারিনি।